আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংস হয়েছে ইসরায়েলি সেনাঘাঁটি। জানিয়ে দেব ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা এবং বন্দরে ইসরায়েলের পাল্টা হামলা। এরপরে জানিয়ে দেব বেইজিংয়ের সঙ্গে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের আসন্ন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানালো আমেরিকা। সর্বশেষ জানিয়ে দেব গোলা বিস্ফোরণে 2 ভারতীয় সৈন্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে এটি ইসরায়েলের আকাশসীমা প্রবেশের আগেই ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে, ফলে এটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেল পতিত হওয়ার কারণে সাইরেন ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেল রামাত গান এলাকায় পার্কিং করা গাড়ির উপর পড়েছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডামের স্বাস্থ্যকর্মী জানিয়েছেন একই এলাকায় একটি স্কুলেও শার্পনেল পাতিত হয়েছে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে দেশটির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হুতিরা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়েছে। গাজা যুদ্ধ বন্ধ না হলে এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি করছেন তারা। টেলিভিশনের এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন 2 নামে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কেবল ইসরায়েলের হামলা নয়, লোহিত সাগরের দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। মার্কিন সেনা সদর দপ্তর তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে 15টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই 2 নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করে ইরানপন্থী যোদ্ধারা থামাতে না পেরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী, তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা। এদিকে ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা এবং বন্দরে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা এবং বন্দরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যদিও ইসরায়েল দাবি করেছে তারা হুতি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অবস্থানে এই হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সম্প্রতি ইহুদি ওই দেশটিতে হামলা চালিয়েছিল। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মূলত দিন দুয়েক আগে ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বিদ্রোহী গোষ্ঠী হুতি। তবে ইসরায়েলের দাবি ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশের আগেই আটকে দিয়েছে তারা। এরপরই হুতিদের অবস্থানে ইসরায়েলি এই হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা ইয়েমেনের হুতি যোদ্ধাদের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছেন। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের আক্রমণ পরিকল্পনার অনুমোদনের পর গোয়েন্দা এবং নৌবাহিনীর শাখার নির্দেশনায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান সাম্প্রতিক উত্তর পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের গভীরে হুতি সন্ত্রাসীদের সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছেন। ইসরায়েলের দাবি, হামলা করা লক্ষ্যবস্তুগুলোকে হুতি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে আসছিল। অন্যদিকে হুতি সমর্থিত আল মাসিরাহ টিভি চ্যানেলে বলেছেন, বৃহস্পতিবার ভোরে সানা এবং বন্দর শহর হোদেইদাহতে আক্রমণাত্মক অভিযান চালানো হয়েছে। এর মধ্যে সানায় 2টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করা হয়েছে। এই হামলা চালানো হয়েছে। এতে হোদেইদায় শত্রুর বন্দরকে লক্ষ্য করে 4টি আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে। এদিকে বেইজিংয়ের সাথে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের আসন্ন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওর সঙ্গে সরাসরি অর্থবহ বৈঠক করেছেন। সেনেটর রুবিওকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। ট্রাম্পের দল যখন ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া করছে ঠিক সেই সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হল। পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল সংবাদ ব্রিফিংয়ের সময় সংবাদদাতাদের বলেন, এটি ভালো, গঠনমূলক এবং অর্থবহ আলোচনা ছিল। তিনি আরও বলেছেন, জানুয়ারির 20 তারিখে ক্ষমতা হস্তান্তরে সাহায্য করতে আমরা প্রস্তুত। হংকং সম্পর্কিত বিষয় রুবিও ও অন্যদের আচরণ নিন্দনীয় ছিল। এই মর্মে চীন 2020 সালের আগস্টে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। ডিসেম্বরের শুরুর দিকে রুবিও বলেন, তার বিশ্বাস যে পদায়ন নিশ্চিত হলে এই বিষয়ে তিনি সমাধান খুঁজে বের করতে পারবেন। পররাষ্ট্রনীতির বিষয়ে আগের অবস্থানে থাকবেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেছেন, পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন প্রেসিডেন্ট। পররাষ্ট্র দপ্তর, আমাদের কাজ হলো তা বাস্তবায়ন করা। অতীতে চীন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় রুবিওর আইনি কর্মতৎপরতা প্রকাশ্যে বিবৃতিতে এমন নজর দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিকে নিরাপদ রাখা সেপ্টেম্বরে দ্য ওয়ার্ল্ড চায়না মেড শীর্ষক এক প্রতিবেদনে রুবিও সতর্ক করে দিয়ে বলেছেন, স্মরণকালের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের বৈরিতার মুখোমুখি হয়েছে, কমিউনিস্ট চীন তাদের সবচেয়ে শক্তিশালী। ওই প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, ভর্তুকি প্রদানের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করা এবং অব্যাহতভাবে চুরির মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টি বিশ্বের বৃহত্তম শিল্প খাতকে নিয়ন্ত্রণ করে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে আমেরিকা। বাংলাদেশে সমসাময়িক বিভিন্ন ইস্যু উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। এবার এই ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা এবং মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে। এই বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব বিষয় জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণও মিলেছে। যুক্তরাষ্ট্র আগে জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জবাবে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনের বিষয়টি আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক মানবাধিকার লঙ্ঘন এবং এটি আটক বা পণবন্দীরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভেতর দিয়ে পার করে থাকেন। এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকে ট্রমার ভিতর দিয়ে যেতে হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ ও অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এছাড়া আমরা ভিকটিম ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি সাংবিধানিক অধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা পরিপন্থী। এই বিষয়ে আপনার মন্তব্য কি? মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়, এই বিষয়ে প্রশ্ন করা হলেও তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে গোলা বিস্ফোরণে 2 ভারতীয় সেনা নিহত। রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের অনুশীলনের সময় আর্মড কোরের ট্যাঙ্কের কামানের গোলা ফেটে গেছে এবং মারা গেছে 2 ভারতীয় সেনা। একজন গুরুতর আহত হয়েছেন। আজ দুপুরে রাজস্থানের বিকানের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বিকানেরের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় একটি ট্যাঙ্কের কামানের গোলা লোড করছিল 2 সেনা। সেই সময় হঠাৎ করেই একটি গোলা ফেটে যায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা বলেছেন, গোলা বারুদ লোড করার সময় চার্জারটিতে আচমকা বিস্ফোরণ ঘটে। বিকানের পুলিশ জানিয়েছে, 2 সেনার নাম আশুতোষ মিশ্র এবং জিতেন্দ্র। আহত জওয়ানকে সেনা হেলিকপ্টার চণ্ডীগড় কমান্ড হাসপাতালে নেওয়া হয়েছে।